হাসিনা উত্তর বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয় একের পর এক যেভাবে পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে একটি রিপোর্ট করেছে জার্মানির বন ভিত্তিক নিউজ পোর্টাল মিরর এশিয়া। বাংলাদেশ নিয়ে ভারতের প্রথম প্রজেক্ট 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত সময়ের জন্য। এই প্রজেক্টের উদ্দেশ্য হল বামপন্থীদের মাধ্যমে ইউনূস সরকারের উপর হেফাজত শিবির ও হিজবুত তাহরির ভর করেছে এমন বয়ান সামনে হাজির করা। দীর্ঘদিন ধরে রর যোগাযোগ রয়েছে হেফাজত ইসলামের এমন অংশদের বোঝানো যে ডক্টর ইউনূস সুৎকুর, তিনি মার্কিন এজেন্ট, কোনোভাবে ভালো মুসলিম নন। কিছুদিন গেলে এই সরকার সমকামীদের অধিকারকে স্বীকৃতি দিতে পারে। এই গ্রুপকে জামায়াতের সাথে ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যে না যাওয়ার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলা মিশন সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে আন্দোলনকারীদের সাথে হিজবুত তাহরির সংশ্লিষ্টতা ও তাদের ভাবাদর্শ নিয়ে একটি ভয় সৃষ্টি করার প্রতি। ইতিমধ্যে মার্কিন সাম্রাজ্য বিরোধী 3 জন বামপন্থী সাবেক ছাত্রদের সাথে পশ্চিম বাংলা দিল্লিতে কর্মরত একজন সাংবাদিক কথা বলেছেন। এই মুহূর্তে ভারতের অগ্রাধিকার হল তরুণদের কোন দল গঠনের সুযোগ না দিয়ে বর্তমান সরকারকে নভেম্বরের মধ্যে হিজবুত তাহরির ও শিবির প্রভাবিত সরকার বলে চিহ্নিত করে একটা অস্থিরতা সৃষ্টি করা। অন্যদিকে নির্বাচনের পরিবেশের কথা বলে আগামী 6 মাসের মধ্যে আওয়ামী লীগকে প্রকাশ্যে রাজনীতিতে নিয়ে আসা। ইতিমধ্যে রয়ের মধ্যে একটি উপগ্রুপ করা হয়েছে বাংলা মিশন সম্পন্ন করার জন্য। সম্প্রতি চিকেন নেট নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ মন্তব্য ও 7 সিস্টার্স নিয়ে সমন্বয়কদের কারো কারো বক্তব্যকেও আমলে নিয়েছে বাংলাদেশ নিয়ে গঠিত গোয়েন্দা উপটিম বাংলা মিশন। তাদের প্রত্যেকের ফেসবুক স্ট্যাটাসকে হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করে ভিক্টর 2 এর টেবিলে দেওয়া হয়েছে। ভিক্টর 2 হলো রয়ের একটি সেল, যেখানে বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বাংলাদেশকে নিয়ে ভারত এই মুহূর্তে 2 নৌকা পা রেখে চলছে। নতুন সরকার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের গতিবিধি নজরদারির পাশাপাশি বিএনপি ও জাতীয় পার্টির সাথে যোগাযোগ রক্ষা করার জন্য কূটনীতিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি সূত্র বলছে, তারা জামায়াতে ইসলামীর সাথে আলোচনার দরজা এখনই খুলতে চায় না, তবে জানালা খুলতে চায়। আন্দোলনকারী সমন্বয়কদের নিয়ে ও তাদের আদর্শিক ধারণা নিয়ে দিল্লির 2টি ও আসামের একটি থিঙ্ক ট্যাঙ্ক গত 20 দিন ধরে গবেষণা করছে। 3টি সংস্থার রিপোর্ট বলছে, সমন্বয়করা যে দল গঠন করতে যাবে তা হবে একটি ভারত বিরোধী রাজনৈতিক দল। বামপন্থী বৈপ্লবিক ধারণা তারা পোষণ করলেও তাদের সাথে ধর্মের বিরোধ থাকবে না। এই আদর্শের ফলে মূলত বামপন্থীদের রাজনৈতিক স্পেস একেবারে শূন্য হয়ে যাবে বলে উল্লেখ করেছেন গবেষকরা। ফলে তারা বামদের সাথে তরুণদের একটা দ্বন্দ্ব তৈরি হবে বলে ধারণা করছেন। সে চিন্তা থেকেই বামপন্থী ছাত্র নেতাদের সাথে যোগাযোগ করছে। এছাড়া সম্প্রতি হয়ে যাওয়া গণ অভ্যুত্থানের তারা একটি দার্শনিক ও ঐতিহাসিক ভিত্তি দিতে চাইলে বাংলাদেশের জাতীয় ইতিহাসে মুক্তিযুদ্ধের একচ্ছ বয়ান পূর্ণ হবে বলে মনে করছেন তারা, যা ঢাকায় ভারতের সফট পাওয়ারকে দুর্বল করে দেবে। এই গণ অভ্যুত্থানের চেতনাকে বৃহত্তর পরিসরে গ্রহণ করা হলে রয়ের দ্বিতীয় পরিকল্পনা রিসেটেল আওয়ামী লীগ 2025 খুব কঠিন হয়ে যাবে। মিরর এশিয়া ভারতের পরবর্তী পরিকল্পনা কি হতে পারে তা নিয়ে গত 1 সপ্তাহ ধরে অনুসন্ধান করে দেখতে পায়, সম্প্রতি হাসিনাকে সাউথ দিল্লির একটি সরকারি আবাসিকে স্থানান্তরিত করা হয়েছে। তবে অন্য একটি সূত্র বলেছে, হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো আইএবি সুরক্ষিত একটি ভবনে থাকছেন। অতি সম্প্রতি ভারতের ডজনখানেক হাই প্রোফাইল মিটিং হয়েছে শেখ হাসিনার সাথে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান নিজে শেখ হাসিনার দেখভাল করছেন এবং তার সাথে প্রায়ই বৈঠক করছেন। বাংলাদেশের পতিত স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোবল ফিরিয়ে আনার জন্য তার সাথে নিয়মিত সাক্ষাৎ করছেন তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। নিয়মিত যোগ ব্যায়াম করছেন হাসিনা। হাসিনার নতুন বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা ও তার ব্যক্তিগত কর্মকর্তাদের নিয়োগ দেখে দিল্লিতে কর্মরত এক বাঙালি সাংবাদিক বলেছেন, হাসিনা দিল্লিতে দীর্ঘদিন সময়ের জন্য থাকবেন। দিল্লি ভিত্তিক একজন বাংলাদেশ বিষয়ক গবেষক বলেন, হাসিনার অসাধারণ ক্ষমতা আছে কামব্যাক করার। তিনি 81 ও 96-তে কামব্যাক করেছেন। 2004 সালে গ্রেনেড হামলা থেকে বেঁচে গিয়ে তিনি 2009 সালে অপ্রতিরোধ্য ভাবে ফিরেছেন। তার ধারণা, হাসিনা ফিরতে পারবেন, আবার হয়তো দিল্লি থেকে তিনি পরিচালনা করবেন তার দল। তবে সংকট হবে গণ অভ্যুত্থানের ইতিহাসকে জাতীয় ইতিহাস সাহিত্যকর্মে অংশ করে একটি আদর্শিক ভিত্তি তৈরি করলে।
ভারত ছাত্রদের বেশি সময় দিতে চায় না। দিল্লি মনে করছে বিএনপির আমলে বরং আওয়ামী লীগ বেশি নিরাপদে থাকবে। বিএনপি নানা সংকটের সামনে চলে এলে বিএনপি জামাতের ক্ষমতা দ্বন্দ্ব সৃষ্টি হলে আওয়ামী লীগ একটা পলিটিক্যাল স্পেস পেতে পারে। গত 16 জুলাই যখন হাসিনা সরকার শিক্ষার্থীদের দেখামাত্র বলে নির্দেশ দেন, তখন ধীরে ধীরে পরিস্থিতি সরকারের অনুকূলে চলে যায়। পরে শেখ হাসিনার বিশেষ অনুরোধ ও ভারতের নিরাপত্তা উপদেষ্টা সরাসরি তদারকিতে বাংলাদেশের রয়ের প্রশিক্ষণপ্রাপ্ত 400 কর্মকর্তা রাখা আসেন। তাদের বাসায় কাশ্মীরি কায়দা আন্দোলন দমন করে তারা দিল্লি ফেরেন 28 জুলাই। পরবর্তী পরিস্থিতি নিয়ে ওয়াকিবহাল ছিল না। তারা 5 আগস্ট সিআইএর কৌশলের কাছে হেরে যায়। যদিও 5 আগস্ট শেখ হাসিনার দিল্লি চলে যাওয়ার সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া ছিল না, সেটা আগে থেকে বরং সিদ্ধান্তটা নেওয়া ছিল। 2 আগস্ট প্ল্যান সির অংশ হিসেবে পরিকল্পনা করে রাখে শেখ হাসিনা আর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। দক্ষিণ এশিয়াকে তার নিরাপত্তা সংশ্লিষ্ট অঞ্চল হিসেবে দেখে। ফলে এসব দেশের ব্যাপারে নিরাপত্তার উপদেষ্টা একটা হস্তক্ষেপ থাকে। 5 আগস্টের পর 10 আগস্ট সংখ্যালঘুদের সমাবেশের আড়ালে একটি প্রতিবিপ্লব করার পরিকল্পনা করে। তার জন্য বিপুল সংখ্যক ভারতীয় সাংবাদিকও সেদিন ঢাকা উপস্থিত ছিলেন। সেটি ব্যর্থ হবার পর দ্বিতীয় পরিকল্পনা করা হয় 15 আগস্ট। সেটিও ব্যর্থ হয়। তবে সম্প্রতি দেশে যে আনসার বিদ্রোহের পরিকল্পনা করা হয় তা আওয়ামী লীগের অভ্যন্তরীণভাবে সিদ্ধান্ত নেওয়া। তার সাথে রয়ের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি। হাসিনা ও ভারতের পরবর্তী পরিকল্পনার দিকে নজর রাখছে। এজন্য বাংলাদেশের উপর নজর রাখেন এমন 2 সাংবাদিক, ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা, 2জন থিঙ্ক ট্যাঙ্কের গবেষক ও সিক্রেট সার্ভিসের একজনের সাথেও কথা বলে মিরর এশিয়া। আসাম থেকে একজন বাংলাদেশ এক্সপার্ট কথা বলেছেন। তিনি বলেছেন, হাসিনা নর্থ ইস্টের সাথে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ করিয়ে দেওয়ার যে কথা বলেছিলেন, সে স্বপ্ন একেবারে ভেঙে গেছে। বিএনপি এক্ষেত্রে ভারতকে সহযোগিতা করবে না। নতুন রাজনৈতিক দল হবে অনেক বেশি তারুণ্য নির্ভর। তারা কূটনীতির চেয়ে রাজনৈতিক ভাষা বেশি কথা বলবেন। এমনকি তাদের কিছু সিদ্ধান্ত 7 সিস্টারের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে বলেও তিনি উল্লেখ করেন। এই বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থা সাধারণ মানুষ সহ সাংবাদিক এমনকি সেনাবাহিনী, পুলিশের, যদি আমরা দেখি বিরোধী দল সহ অ্যাক্টিভিস্ট, এমন কোনো ব্যক্তি নেই যারা খুন, গুম এবং বিভিন্ন রকম মামলা হয়রানির শিকার হননি। আমরা যদি সর্বশেষ দেখি তাহলে শেখ হাসিনা গত 4 আগস্ট ঢাকায় তার সমস্ত বাহিনী বা সমস্ত লীগের কর্মী বাহিনী যারা নাকি অস্ত্রধারী তাদেরকে মাঠে নামিয়েছিলেন। কেন মাঠে নামিয়েছিলেন? যে আরো হত্যাকাণ্ড ঘটনা ঘটিয়ে আরো গণহত্যা চালিয়ে হলেও তিনি ক্ষমতা থাকবেন। তাহলে সেই দলটা কি? যে দলটা মানুষের উপর গণহত্যা চালাতে পারে, যে দলটা অবাধে মানুষকে হত্যা করতে পারে, সেই দলটা কি আসলেই সন্ত্রাসী কোন দল না? এটা হলো একটা সবচেয়ে বড় প্রশ্ন। তাহলে এক সন্ত্রাসী গোষ্ঠীর বা একটি দল বাংলাদেশে কি করে রাজনীতি করে এবং তাকে কি করে পুনর্বাসনের কৌশল করা হয়, এই বাংলাদেশের কেউ কেউ আছেন যারা সরকারে রয়েছেন। এই বিষয়গুলো আমি মনে করি প্রফেসর ইউনূসের সরকারকে সবচেয়ে বেশি অস্থিতিশীল করে তুলবে, বিশেষ করে তার ক্যাবিনেটে থাকা কোন কোন উপদেষ্টার কর্মকাণ্ড। আমরা সম্প্রতি এমন এক উপদেষ্টাকে দেখেছি যাকে দীর্ঘদিন যাবৎ আমরা দেখে আসছি যে তিনি আমাদের অধিকার নিয়ে কথা বলে আসছেন, আমাদের বাক স্বাধীনতা, আমাদের গণতন্ত্র, সকল কিছু নিয়ে তিনি কথা বলে আসছেন। তাকেই দেখছি আমরা এখন এই বিষয় নিয়ে কথা বলতে জানিয়ে ইতিমধ্যেই ছাত্র সমাজ সহ বিভিন্ন শ্রেণী সমাজের মানুষ কথা বলতে শুরু করেছেন। কেননা এই বাংলাদেশে এই আওয়ামী লীগ রাজনীতি করার কতটুকু নৈতিক অধিকার রাখে? তারা কি আসলে গণমানুষের দল? না, একদমই না। তারা একটি সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলকে তো আদালতের মাধ্যমে এটাকে একেবারেই নিশ্চিহ্ন করে দেওয়া যায়। আমি যে কথা বলছি হয়তো কেউ কেউ মনে করতে পারেন যে আমি কাউকে উদ্দেশ্য করে কথা বলছি, কিন্তু আসলে তা নয়। আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো হলো আসলে মানুষের কথা। মানুষের কথাগুলো এই বাংলাদেশে আওয়ামী লীগ আর করতে না দেওয়া উচিত, অর্থাৎ আওয়ামী লীগ ব্যান করে দেওয়া উচিত। যারা আওয়ামী লীগ সমর্থন করেন তারা যদি আওয়ামী লীগ করতে চান তাহলে অন্য কোনো নামে হতে পারে। আমরা দেখেছি শেখ মুজিবুর রহমান একসময় আওয়ামী লীগ করেছেন, আওয়ামী লীগটাকে তারপর ভেঙে দিয়ে বাকশাল গঠন করেছেন। তারপর শেখ হাসিনা বাংলাদেশে আসার পর জিয়া রহমানের কাছ থেকে আবার অনুমতি নিয়ে আওয়ামী লীগ শুরু করেছেন। এখন আওয়ামী লীগ যেহেতু এই বাংলাদেশে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে, গণহত্যাকারী দল হিসাবে চিহ্নিত হয়ে গেছে,
এটা তো একেবারে পরিষ্কার। তারপর এটাকে জিয়ে রাখার অর্থ হলো কি, আবারও সেই সন্ত্রাসী বাহিনী বা সন্ত্রাসী গোষ্ঠীকে কিংবা ফেসিবাদকে, স্বৈরাচারকে আবার পুনর্বাসন করা। এবং যেসব উপদেষ্টা বা যেসব ব্যক্তিরা এটা করতে চান, বুঝতে হবে তারা আসলে কার মিশন সফল করতে চাচ্ছেন। আমি যেমনটা এতক্ষণ রয়ের পরিকল্পনা নিয়ে কথা বললাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।